আমি সর্বপ্রথম এরকম একজন এমপি চাই যে হবে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে একদম যোগ্য। আমি যদি এমপি হতাম প্রথমে আমি নিজ এলাকায় জনগণের সাথে নিয়মিত একটা বৈঠকের মাধ্যমে জনগণের সমস্যাগুলো শুনতাম। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর এই নির্বাচনকে ঘিরে ভোটারের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। আসন্ন এই নির্বাচনকে নিয়ে তরুণ ভোটাররা কি ভাবছেন তা জানাতে আমরা রয়েছি সংসদীয় আসন 47 নওগাঁ 2-এ। প্রথম ভোটার হিসেবে আমরা জানার চেষ্টা করব তাদের মনোভাব। আমরা কথা বলেছি এই আসনের বিভিন্ন শ্রেণী পেশার তরুণদের সাথে। আলহামদুলিল্লাহ, আমি প্রথম ভোটার হয়েছি, আমার অনেক ভালো অনুভূতি যে আমি এই বছর ভোট দিতে পারবো সুস্থ মতো, আশা করা যায়। বিগত কয়েক বছর ধরে আমি দেখে আসতেছি যে কেউ ভোট দিতে যায়, ভোট দিতে দেয় না। আমি মিডিয়াতে দেখতেছি বা শুনতেছি। আমি এবার আশা করতেছি যে এই বছর আমরা ভালো মতো ভোট দিব। যেহেতু আমি নতুন ভোটার, এই ক্ষেত্রে আমি আশা করতেছি যে আমি ভালো মতো ভোট দিতে পারবো। আমি সর্বপ্রথম এরকম একজন এমপি চাই যে হবে শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে একদম যোগ্য। আমাদের দেশে এরকম অনেক এমপি ছিল যারা শিক্ষিত ছিল না, বা তাদের অনেক অনৈতিক কাজ ছিল, তারা ঠিকমতো কাজ করতো না, দেশের দিকে খেয়াল রাখতো না। তো আমরা এটা চাই না যে এমন কোনো এমপি আসুক যে আমাদের উপকার না করে অপকার করবে। আমরা চাই যে আমাদের এলাকার এমপি যেন আমাদের কাজে আসে, উপকারে আসে, জনগণরা যেন তার কাছে সব কথা বলতে পারে খুলে, যেন কোনো ভয়ভীতি না থাকে। আমরা দেখেছি যে মমতাজ সংসদে গিয়ে গান গাচ্ছে। তো এরকম অনেকেই আছে যারা যোগ্য এমপি হতে পারে নাই। তো আমরা চাই একজন যোগ্য শিক্ষিত এমপি হোক। আমি মনে করতেছি যে এবারে নির্বাচনটা সুষ্ঠু হবে, যদি এখানে কিছু বিষয় আছে, যদি নির্বাচন কমিশন এখানে মুখ্য দায়িত্ব বা ভূমিকা পালন করে, পাশাপাশি প্রশাসনের ভূমিকা থাকতে হবে অগ্রণ্য, এবং একটা বিষয় করতে হবে, আপনার লক্ষ্য রাখতে হবে যেন ভোটের আগে যেন ভোট না হয়ে যায়, সেই জন্য প্রশাসনকে সজাগ থাকতে হবে। এগুলো যদি হয় আমি আশা করি এবারের নির্বাচনটা সুষ্ঠু এবং অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। আমি আমার নির্বাচিত এমপির কাছে প্রত্যাশা করি তিনি জনবান্ধব নেতা হবেন। তিনি আমাদের জনগণের, আমাদের এলাকার জনমানুষের দুঃখ কষ্টে ভাগীদার হবেন। আমাদের সরকারি যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, এই পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং নিম্ন মধ্যবিত্ত যে মানুষগুলো রয়েছেন, সেই সুযোগ সুবিধাগুলো যেন নিশ্চিত করতে পারেন তিনি। আমাদের যে সুযোগ সুবিধা সরকারিগুলো থাকে, এগুলো বিভিন্নভাবে বিভিন্ন মানুষের প্রলোভনে পড়ে এই সুযোগ সুবিধাগুলো এই জনগণের দোরগোড়ায় পৌঁছায় না। আমি চাই এই সেবাগুলো যদি নিশ্চিত করা যায়, আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী বা নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো তারা স্বাভাবিকভাবে জীবনযাপনে চলাফেরা করতে পারবেন। আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি এমন হওয়া উচিত যেখানে থাকবে সমতা, পারস্পরিক সহযোগিতা এবং শান্তি নির্ভর। আমাদের প্রতিবেশী দেশগুলোর সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলা এবং বৈশ্বিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল রাখা, এটাই আমাদের পররাষ্ট্রনীতি হওয়া উচিত। আমি মনে করি রাষ্ট্রের শিক্ষা ও স্বাস্থ্য সেক্টরে সর্বপ্রথম সংস্কার আনা প্রয়োজন, কেননা শিক্ষিত ও সুস্থ জাতি ছাড়া দেশ গঠন করা সম্ভব নয়। এছাড়াও পাসপোর্ট অফিস, ভূমি অফিসে, বিভিন্ন রকমের দপ্তরে অনেক দুর্নীতি হয়, যা মোকাবেলা অবশ্যই করতে হবে এবং এগুলোতে সর্বপ্রথম সংস্কার আনা জরুরি বলে আমার মনে হয়। শহীদ ও আহতদের প্রতি ভূমিকা হওয়া উচিত দায়িত্বশীল, মানবিক, সংবেদনশীল। তাদের শুধু রাষ্ট্রীয় শোক পালন করলেই চলবে না, তাদের যথাযথ মর্যাদা দিতে হবে, কাজের মাধ্যমে সেটা প্রুভ করতে হবে। শহীদদের পরিবারের প্রতি যথেষ্ট দায়িত্বশীল হতে হবে, শহীদদের স্মৃতি সংরক্ষণ করতে হবে, আহতদের চিকিৎসা ও পুনর্বাসন দিতে হবে। যেমন আহতদের দ্রুত চিকিৎসা করতে হবে, চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। আবার যদি প্রয়োজন হয় তাহলে বিদেশেও পাঠাতে হলে তা করতে হবে না। আমি কখনোই অন্যের কথা শুনে ভোট দিব না, এবং আমি একজন নতুন ভোটার, সেজন্য আমার এলাকায় যাকে যোগ্য প্রার্থী হিসেবে মনে হবে আমি তাকে ভোট দিতে চাই। ডক্টর ইউনূস বর্তমানে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছেন, আর তার যে কাজগুলো আমার ভালো লেগেছে তার মধ্যে কিছু বর্তমানে আমাদের যে বৈদেশিক মুদ্রার রেমিটেন্স, এটা অত্যন্ত বাড়তেছে। তারপর রিজার্ভ বাড়তেছে এবং রপ্তানিতে প্রায় 9% বৃদ্ধি পেয়েছে। এছাড়াও অপরাধ ও আইনশৃঙ্খলা বাহিনী এটাকে তারা আগের থেকে অনেকটা উন্নত করছে এবং অনেক ক্ষেত্রে এদের রদবদল হয়েছে, যার কারণে প্রশাসনেও কিছুটা
স্বস্তি বা আশা করা যায়। এবং হচ্ছে কিছুদিন আগেও হচ্ছে ডক্টর ইউনূসের কারণে হচ্ছে জাতিসংঘ থেকে মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বাংলাদেশ সফর করছে, যার কারণে রোহিঙ্গা সংকট যেটা আমাদের ছিল এটাও কিছুটা লাঘব হতে পারে। তাছাড়া ডক্টর ইউনূসের খারাপ দিক ঠিক একটা বলবো না, তার যে দিকগুলো আমার কাছে ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে সেটি হচ্ছে যে কোনো কিছু সিদ্ধান্ত নিতে তারা দেরি করতেছে। তবে সিদ্ধান্ত কোনো কিছু নিলেও সেটি বাস্তবায়ন হতেও দেরি হচ্ছে, এই জিনিসটা একটু খারাপ লাগতেছে। আমি যদি এমপি হতাম প্রথমে আমি নিজ এলাকায় জনগণের সাথে নিয়মিত একটা বৈঠকের মাধ্যমে জনগণের সমস্যাগুলো শুনতাম, এরপর সেই সমস্যাগুলো সমাধানের জন্য উদ্যোগ গ্রহণ করতাম। এর পরবর্তীতে যা করতাম তা হচ্ছে শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের জন্য প্রত্যেকটি শিশু এবং তরুণ যেন সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে এবং কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ গ্রহণ করতে পারে সে বিষয়ে আমি উদ্যোগ গ্রহণ করতাম। এর পরবর্তীতে আমি যা করতাম সেটা হচ্ছে স্বাস্থ্য উন্নয়ন করতাম। স্বাস্থ্য ইউনিয়ন পর্যায়ে হচ্ছে আধুনিক স্বাস্থ্য নিশ্চিত করতাম, যাতে করে জনসাধারণ ছোটোখাটো রোগের জন্য বড় শহরে ছোটাছুটি না করতে হয়। এর পরবর্তীতে যেহেতু আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেক্ষেত্রে আমি বাংলাদেশের কৃষকদের জন্য কৃষি উন্নয়নের জন্য উন্নত প্রযুক্তি এবং সহজ ঋণ এবং ন্যায্য মূল্য পেয়ে থাকেন না তারা, এ বিষয়ে একটি উদ্যোগ গ্রহণ করতাম। দর্শক, এতক্ষণ শুনছিলেন পদ্নীতলা ও ধামুরহাট নিয়ে গঠিত নওগাঁ 2 আসনে তরুণ ভোটারদের ভাবনা। তাদের এই মূল্যায়ন রাষ্ট্র গঠনে সহায়ক হবে এই প্রত্যাশায় রবিউল ইসলাম, এনটিভি অনলাইন, নওগাঁ।